নমস্কার, আমার নাম ডক্টর সব্যসাচী বসু। আমি কনসালটেন্ট প্লাস্টিক সার্জন, নারায়লা হেলথ। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ক্যান্সার সার্জন ডক্টর গৌতম মুখোপাধ্যায়। নমস্কার। এবং আজকে আমরা ওরাল ক্যান্সার নিয়ে কথা বলবো। ওরাল ক্যান্সার আমাদের সমাজে খুবই কমন। এই ওরাল ক্যান্সার কিভাবে হয় এবং হলে কিভাবে বোঝা যাবে, সেটা আমি ডক্টর গৌতম মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করব। ওরাল ক্যান্সার অ্যাকচুয়ালি সব ক্যান্সারের মধ্যে অনেকটাই কমন ক্যান্সার, এবং মুখের এই যে ক্যান্সার যেগুলো হয় সেগুলো কিন্তু চোখে দেখা যায়, যার জন্যে এগুলো আর্লি ডায়াগনোসিস কিন্তু হওয়া উচিত। আর আপনারা জানেন যে ক্যান্সার ইজ কিউরেবল ইফ ডিটেক্টেড আর্লি। এবার ওরাল ক্যান্সার হয়েছে কী করে বুঝবেন? সব মুখে যে খাওয়া হয় সেগুলো কিন্তু ক্যান্সার নয়। এর মধ্যে কিছু যেগুলো নন হিলিং বা হিল করছে না, ব্লিডিং হচ্ছে, বা মুখে খুব দুর্গন্ধ হচ্ছে, বা এমন কোনো সময় মুখ দিয়ে রক্ত পড়ছে এবং সেটা ট্রিটমেন্ট করেও ঠিক হচ্ছে না, বা কোনো শার্প টুথ আছে যেটা ঘষা লেগে একটা আলসার হচ্ছে, এইরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে এটা ক্যান্সার হতে পারে। এবং ক্যান্সার হলে ওরাল ক্যান্সার মূলত মুখের মধ্যেই থাকে, বেশি হলে গলায় ছড়ায়। এটা কিন্তু দূর দিগন্তে ছড়াতে পারে, কিন্তু ছড়ানোর চান্স অনেকটা কম। সুতরাং এটা যে লোকালাইজড বা রিজনাল, মানে মুখের মধ্যে বা গলায় থাকে, এর জন্যে এই পার্টিকুলার ক্যান্সারে অপারেশন বা সার্জারি মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা ওরাল ক্যান্সারের সার্জারি করি রেগুলারলি, এবং এখানটা যে করা হয় এতে অনেক সময় জিভের কিছু অংশ বাদ দেওয়া হয়, বা গালের কিছু অংশ, কিছু ক্ষেত্রে এই যে হাড়টি থাকে ম্যান্ডিবল, এটা বাদ দেওয়া হয়। এবং এর জন্যে এই যে বাদ আমরা দিই, এর জন্যে একটা ডিফেক্ট তৈরি হয়। এবং এই যে ডিফেক্টটা তৈরি হয়, আগেকার দিনে কিন্তু এর কিন্তু অত উপায় ছিল না, কিন্তু এখন এই যে বিভিন্ন রকম আমরা যে রিকনস্ট্রাকশন করি, যে তৈরি করা হয়, যে আমার কাজ হচ্ছে এক্সিশন, মানে জিনিসটাকে বাদ দেওয়া ঠিক মতো, মানে মুখের যে ক্যান্সারটা হয়েছে প্লাস গলায় যে নোটসগুলো আছে এগুলো বাদ দেওয়া হয়। এবং এটা যে তৈরি করার কাজ, এই তৈরি করার কাজটাই করেন ডক্টর সব্যসাচী বাসু। তো সব্যসাচী, তোমরা কি করে, কি কি অপশান আছে যে আমরা বাদ দেওয়ার পরও তোমরা বুকটাকে এমনভাবে তৈরি করবে যাতে সে নর্মাল কথা বলতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে? ক্যান্সার সার্জনরা যখন ক্যান্সার বার করে দেন তখন মানুষটা ক্যান্সার থেকে মুক্ত হয়। কিন্তু ক্যান্সার থেকে মুক্ত হওয়াই কি সব কিছু? একদমই নয়। ক্যান্সারের পরেও তার একটা জীবন আছে, প্রাণে হয়তো সে বেঁচে গেল, কিন্তু এর পরের যে জীবনটা, সে খাবে কিভাবে, সে থাকবে কিভাবে, সমাজে মাথা উঁচু করে বাইরে বেরোবে কিভাবে, সেই জিনিসগুলোর জন্য আসে প্লাস্টিক সার্জন। ক্যান্সার অপারেশনে ক্যান্সার সার্জনের কাজ যখন শেষ হয় তখন প্লাস্টিক সার্জন এই যে ডিফেক্ট, যেটা ডক্টর গৌতম মুখোপাধ্যায় বলছিলেন মুখের মধ্যে হচ্ছে, সেই ডিফেক্টটাকে কভার করার জন্য তারা আসেন। এটা মুখের জিভের বদলে জিভ, মুখে ম্যান্ডিবলের বদলে ম্যান্ডিবল, বা যে কোনো রকম মুখের যে ওরাল মিউকোজা হয় সেটার বদলে অন্য একটা মিউকোজা, আমরা লাইক ফর লাইক দেওয়ার চেষ্টা করি। যখন আমাদের ডিফেক্টটা খুব ছোট হয় তখন আমরা চেষ্টা করি যে মুখের মধ্যে থেকে কোনো ফ্ল্যাপ বা কোনো গ্রাফট লাগিয়ে আমরা সেটাকে কভার করতে পারি কি না। যেমন আমাদের নেজোলেবিয়াল ফ্ল্যাপ হয়, সাবমেন্টাল ফ্ল্যাপ হয়। যখন ডিফেক্টটা মডারেট থাকে তখন আমরা চেষ্টা করি কোনো রিজনাল ফ্ল্যাপ, যেমন আমাদের চেস্ট থেকে একটা ফ্ল্যাপ নেওয়া হতে পারে বা পিঠ থেকে একটা ফ্ল্যাপ নেওয়া হতে পারে। সেই ফ্ল্যাপগুলো গিয়ে সেই ডিফেক্টটাকে ঘুরিয়ে তোলে। তবে আমরা যখনই একটু অ্যাডভান্সড ক্যান্সার পাই তখন আমরা সবসময় দেখি যে ফ্রি ফ্ল্যাপের প্রশ্ন ওঠে। এই ফ্রি ফ্ল্যাপ জিনিসটা কি? ফ্রি ফ্ল্যাপ জিনিসটা কি জানার আগে আমি বলবো ফ্ল্যাপ জিনিসটা কি। কোনো চামড়া যদি ওঠে সেটাকে গ্রাফট বলে। কোনো মাংসপিণ্ডর সাথে যদি ব্লাড ভেসেল, শিরা, ধমনী এরা থাকে তাহলে সেটাকে ফ্ল্যাপ বলে।
ফ্রি ফ্ল্যাপ মানে বডির অন্য জায়গা থেকে, যেমন কখনো থাই বা কখনো হাত থেকে ফ্ল্যাপ তোলা হয়, সেই মাংসপিণ্ডর সাথে ব্লাড ভেসেল নেওয়া হয় এবং সেটা মুখের ওই গর্তটা ভরানো হয় সেটা দিয়ে। কিন্তু তাতেই কি সেই জায়গাটা বেঁচে যায়? না, আমাদের যে ব্লাড ভেসেলটা যেটা আমরা তুলেছি, সেই ব্লাড ভেসেলটা আমরা গলার যে ব্লাড ভেসেল আছে তার সাথে আমাদের সেলাই করতে হয়। এই সেলাইটা আমাদের যে চুল হয় তার থেকেও সরু সুতো দিয়ে সেলাইটা করা হয় অপারেটিভ মাইক্রোস্কোপের আন্ডারে দেখে। এটা একটা বড় অপারেশন এবং এটা একটা সময় সাপেক্ষ অপারেশন, কিন্তু এই অপারেশনটা আমরা প্রায় রোজই করি এবং এই অপারেশনের সাকসেস রেট অলমোস্ট 99%। কখনো কখনো আমাদের দেখা যায় যে এই যে চোয়ালটা বা এই ম্যাক্সিলা বোন এইগুলোকে রিপ্লেস করতে হয়। এই ক্ষেত্রে আমাদেরকে আমাদের পা থেকে ফিবুলা বলে একটা বোন থাকে, সেই বোনটা তার সঙ্গে কিছুটা মাংসপিণ্ড এবং সেই একই রকম ব্লাড ভেসেল ধমনী শিরা আমাদেরকে বার করতে হয় এবং সেই হাড়টাকে মানুষের শরীরের বাইরে পুরনো যে চোয়াল ছিল সেটার মাপ নিয়ে সেটাকে বড় হাড়টাকে ভেঙে ওই চোয়ালের মতো তৈরি করা হয় এবং সেটা বসানো হয় এবং নতুন চোয়াল পেশেন্টকে দেওয়া হয়, বানিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে শিরা ধমনীগুলো আবার এই গলায় একই রকমভাবে জোড়া লাগানো হয় যাতে ওটা বাঁচে। তার মানে কি এই বলতে চাইছো যে যে অপারেশন করে অনেক কিছু বাদ দেওয়া হলো, সফট টিস্যু, বোন সব কিছু বাদ গেল, সেটা এমনভাবে তৈরি করা যায় যাতে একজন পেশেন্ট তার নর্মাল কাজে ফিরতে পারবে, সমাজে ফিরতে পারবে, অফিসের কাজ করতে পারবে, সে নর্মাল লাইফ অ্যাটেন্ড করবে। এমন না হয় যে ক্যান্সার থেকে নিরাময় হওয়ার পরও তার কোয়ালিটি অফ লাইফ যেন খারাপ না হয়। এটা তোমার বক্তব্য? একদম স্যার, প্লাস্টিক সার্জারি কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করে। সে যাতে বাইরের সমাজে উইথ রেসপেক্ট উইথ ডিগনিটি সে যেন বাইরে যেতে পারে এবং অনেক সময় বোঝা যায় না যে তার এত বড় একটা অপারেশন হয়েছে, এতটাই ভালোভাবে করা হয়। সুতরাং ক্যান্সার ট্রিটমেন্টে বা ওরাল ক্যান্সার যে মেজর অপারেশনগুলো করা হয় তাতে শুধু পেশেন্টকে কিওর করা আমাদের উদ্দেশ্য একসময় ছিল, শুধু কিওর, কিন্তু কিওরের সঙ্গে এখন যেটা মূল বিষয় হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। সে যেন সমাজে একটা প্রোডাক্টিভ রোল প্লে করতে পারে এবং সে যেন তার নর্মাল কাজে ফিরে যেতে পারে। সুতরাং ক্যান্সার যে ঠিক হয়ে গেছে এটা যেমন খুব ইম্পর্ট্যান্ট, সেই যেন কাজ করতে পারছে এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। একটা জিনিস মনে রাখতে হবে যে ওরাল ক্যান্সারে আমরা স্টেজ 1, স্টেজ 2 আর্লি স্টেজে অপারেশন করি, লেট স্টেজে অনেক ক্ষেত্রে যেখানে হাড় ধরে গেছে অপারেশন করা হয়। এই সময় যখন আপনার পুরো জিনিসটার একটা বায়োপসি করা হয়, এই বায়োপসি রিপোর্ট নিয়ে কিন্তু ঠিক হয় যে এই পেশেন্টের কি রেডিয়েশন বা কেমো বা অন্য কোনো ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না। সুতরাং ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে একটা দিকে, যেখানে অপারেশন হওয়ার পর রেডিয়েশন কেমো ওটা একটা দিক। অন্য দিক হচ্ছে যেটা ডক্টর সব্যসাচী বাসু বললেন যে রিকনস্ট্রাকশন, মানে তৈরি করে তাকে সমাজে ফিরিয়ে দেওয়া। সুতরাং এই সবটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, এই সব কাজে করা হয় এবং এরকম বহু পেশেন্ট আছে যারা কিন্তু সমাজে ফিরে গেছে এবং তারা নর্মালি কাজ করছে। এবার স্যার আপনাকে আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু বলতে অনুরোধ করব। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মহিলাদের মধ্যে among females the most common cancer worldwide. এটা ভেরি কমন ক্যান্সার এবং ইট ইনক্রিসেস উইথ ইনক্রিজিং এজ। যত বয়স বাড়ে এটা বাড়ে এবং ব্রেস্ট ক্যান্সার তখনই হয় যখন ব্রেস্টে কোনো ব্যথাহীন মাংসপিণ্ড হয় বা নিপল দিয়ে ডিসচার্জ হয় বা ব্রেস্টের স্কিন কালার চেঞ্জ হয় বা বগলে কোনো লাম্প হয় বা এই ধরনের কোনো চেঞ্জ হয়, সেটা কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হতে পারে। সুতরাং এরকম যদি কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু ডাক্তারের কাছে আসা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এবং যদি এটা বায়োপসি করে ক্যান্সার পাওয়া যায় তাহলে আজকের দিনে পুরো ব্রেস্ট কিন্তু বাদ দেওয়া হয় না,
ব্রেস্টে একটা পার্টই বাদ দেওয়া হয়, বগলের নোট বাদ দেওয়া হয় যদি সেটা আক্রান্ত হয়, না তো দেওয়া হয় না। কিন্তু এই যে ব্রেস্টটা বাঁচিয়ে অপারেশন করা হচ্ছে, একটা তো অংশ আমরা বাদ দিচ্ছি, তার তো একটা ডিফেক্ট হচ্ছে, এবং এই ডিফেক্টটাকে কিন্তু তৈরি করা যায় যাতে দুটো ব্রেস্টই একই রকম লাগে। একটা সময় ছিল যখন ব্রেস্ট ক্যান্সার হলেই ব্রেস্টটা পুরো বাদ দিয়ে দেওয়া হতো। এখন কিছু ক্ষেত্রে এটা করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্রেস্টটাকে বাঁচিয়ে অপারেশন করা হয়। কিন্তু এই বাঁচিয়ে করার পরও কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে এটা কিন্তু আমরা ডক্টর সব্যসাচী বসুর কাছে পাঠাবো, যাতে এটা সঠিকভাবে তৈরি করা হয় এবং নর্মাল ব্রেস্টের মতো লাগে, সব দিক দিয়ে যেন লাগে। এটা কিভাবে তোমরা করো? ব্রেস্ট ক্যান্সার যখন হয়, আগেকার দিনে ব্রেস্টটাকে পুরো বাদ দিয়ে দেওয়া হতো এবং সেখানে একটা পাতলা চামড়া লাগিয়ে দেওয়া হতো। তাতে পরে মানুষের খুবই অসুবিধা হতো এইভাবে যে একটা দিকের ব্রেস্টটা আছে, অন্য দিকের ব্রেস্টটা ক্যান্সারের জন্য নেই। এখন কিন্তু আমরা অনেকটা উন্নতি করে ফেলেছি। আমরা এখন আগে থেকে প্ল্যানিং করি যে আজকে যদি আমার ডান দিকের ব্রেস্টে ক্যান্সার থাকে, আমি বাঁ দিকের ব্রেস্টেও অপারেশন করব। কীরকম অপারেশন করব? যে দুটো ব্রেস্ট যখন একই রকম, ক্যান্সারটা যখন বেরিয়ে গেল, তখন ডান দিকের ব্রেস্টটা যতটা ছোট হবে, বাঁ দিকের ব্রেস্টটা ঠিক অতটাই শেপ করে আমরা রাখবো। এটা তাদের জন্য বললাম যাদের অ্যাকচুয়ালি ব্রেস্টের শেপটা বড়। যাদের ব্রেস্টের শেপ ছোট, তাদের ক্ষেত্রে আমরা ব্রেস্ট ইমপ্লান্ট দিতে পারি, কখনো কখনো ফ্যাট গ্রাফটিং করতে পারি। এছাড়া অঙ্কোপ্লাস্টি বলে একটা ব্যাপার আছে, যেটা আমরা ওই ব্রেস্টের আশেপাশ থেকে ওই একই রকম ফ্ল্যাপ, রিজিয়নাল ফ্ল্যাপ বা লোকাল ফ্ল্যাপ ঘুরিয়ে এনে সেই ডিফেক্টটাকে আমরা ভরে দিই। তো এই অঙ্কোপ্লাস্টির দ্বারা কিন্তু ব্রেস্ট রিকনস্ট্রাকশন সম্ভব। আজকের দিনে আরও অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেটাকে বলে ডিআইইপি ফ্ল্যাপ। আমাদের অনেকেরই দেখা যায় যে পেটের মধ্যে অনেক চর্বি আছে এবং সেই পেটের চর্বিটা কেউ রাখতেও চায় না। আমরা কি করি? আমরা এই যে পেটের চর্বিটা, এটার একটা ফ্ল্যাপ হারভেস্ট করি। পেটের যতটা চর্বি আছে তার সঙ্গে যতটা এক্সট্রা স্কিন আছে, সেটাকে নিয়ে তার সঙ্গে সেই ওই ফ্ল্যাপের মতনই ধমনী শিরা নিয়ে আমরা সেটাকে ব্রেস্টের মধ্যে যে ডিফেক্টটা তৈরি হয়েছে সেই ডিফেক্টের মধ্যে ভরে আবার একই রকমভাবে সেলাই করা হয় যাতে সেটা ওখানে বেঁচে থাকে। এটার এখন সবথেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট, এবং এটাতে দেখা যাচ্ছে যে ব্রেস্ট অপারেশন হয়েছে সেটা কিন্তু আগামী দিনে বোঝাই যায় না। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট দিক যে আমরা কিন্তু চাই না কোনো অর্গান পুরো বাদ দিতে, বা পুরো বাদ দিলেও সেটা যেন তৈরি করা যায় নর্মাল অর্গানের মতো। এবং যে কোনো মহিলার পক্ষে এবং যে কোনো লোকের পক্ষে একটা ব্রেস্ট বা একটা অর্গান বাদ দেওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত কি বলবো দুঃখের ব্যাপার। সুতরাং ক্যান্সার হলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকাল ব্রেস্ট বাদ দেওয়া হয় না এবং সেটাকে তৈরি করে দেওয়া হয়। সুতরাং ওরাল ক্যান্সার হোক বা ব্রেস্ট ক্যান্সার, শুধু যে ক্যান্সারটা বাদ দেওয়া হবে তা নয়, এটাকে তৈরি করা যায় এবং এটা তৈরি করেন প্লাস্টিক সার্জনরা। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।